কেন কিছু নিবি, নিয়ে নে, কোনো অসুবিধা নেই। ভিডিও তোর কিছু নেওয়ার বুঝতে পারি, কিছু প্রবলেম নেই। স্টার্ট করবো তো। ওইটা 12টার সময় ফোন করছি, হ্যাঁ, এই ক্লাসটা নিয়ে। তারপর রেডি হয়ে খোলা থাকলে আমরা বেরিয়ে যাবো। আচ্ছা। আচ্ছা, আমরা যে অবধি করেছিলাম তারপর থেকে কন্টিনিউ করি। ইয়ে হচ্ছে তো, রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ স্যার হচ্ছে। আচ্ছা, সেটা হচ্ছে আর কিছু জিনিস আমাদেরকে কিন্তু একটু দেখতে হবে একটা প্রাইমার ডিজাইনের সময়। সেটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি, মানে দুটো প্রাইমারের মধ্যে যদি কোনো হোমোলজি থাকে বা কমপ্লিমেন্টারি সিকোয়েন্স থাকে, তখন কি হবে, যে প্রাইমারটা কিন্তু আর গিয়ে ইয়েতে বাইন্ড করবে না। মানে তোমার টেমপ্লেট ডিএনএ তে বাইন্ড না করে নিজেদের মধ্যে বাইন্ড করবে। বলার উদ্দেশ্য হচ্ছে যে দু ধরনের হোমোলজি থাকতে পারে। ধরো আমি একটা 30 বেস পেয়ারের প্রাইমার তৈরি করেছি, ফরওয়ার্ড প্রাইমার। এবারে সেই 30 বেস পেয়ারের ফরওয়ার্ড প্রাইমারের মধ্যে নিজের মধ্যে হোমোলজি থাকতে পারে, ইন্ট্রা প্রাইমার হোমোলজি। তখন কি হবে, যে সেটা নিজেই এই একটা প্রাইমার স্টেট, তো এই জায়গাটা হোমোলগাস এইরকম ভাবে আর কি জুড়ে যাবে। ঠিক আছে? তাই জন্য আমরা দেখব যে একটা প্রাইমারের মধ্যে 3 বেস পেয়ারের থেকে বেশি যেন সেলফ হোমোলজি না থাকে। সেক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচার তৈরি হওয়ার সমস্যা আছে। এবং আরেকটা যেটা সমস্যার ব্যাপার, সেটা সেকেন্ডারি স্ট্রাকচার যদি নিজের মধ্যে তৈরি হয়, ওর টেমপ্লেট ডিএনএ কে বাইন্ড করবে না। আরেকটা যেটা সমস্যার ব্যাপার, যে দুটো আলাদা প্রাইমার তাদের মধ্যে যদি হোমোলজি থাকে, তখনও কিন্তু এই সেম সমস্যা দেখা দেবে, যে তারা একটা প্রাইমার ডাইমার তৈরি করবে। ওকে, দে উইল ফর্ম আ প্রাইমার ডাইমার, বাট দ্যাট দে ওয়ন্ট again bind to the this টেমপ্লেট ডিএনএ। মানে দুটো প্রাইমার নিজেরা একে অপরের সাথে বাইন্ড করে প্রাইমার ডাইমার তৈরি হবে, স্পেসিক্যালি যদি সি প্রাইম এন্ডে হোমোলজি থাকে, বাট দে ওয়ন্ট বাইন্ড টু দা টেমপ্লেট ডিএনএ। তাহলে আমাদের এইটা দেখতে হবে যে প্রাইমার তৈরি করার সময় কোনোভাবেই যেন প্রাইমারের মধ্যে হোমোলজি না থাকে, বা দুটো ডিফারেন্ট প্রাইমার, ফরওয়ার্ড আর রিভার্স প্রাইমারের মধ্যে হোমোলজি বেশি না। এবং আমাদেরকে আরো একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটি প্রাইমারের একটি নির্দিষ্ট টিএম ভ্যালু বা মেল্টিং টেম্পারেচার থাকে। হ্যাঁ, এবার এই মেল্টিং টেম্পারেচারটা কিসের উপর ডিপেন্ড করে? মূলত সেটার কতটা এটি বা জিসি কন্টেন্ট আছে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে আমি চেষ্টা করব যে ফরওয়ার্ড প্রাইমার আর রিভার্স প্রাইমার এই দুটোরই যেন তোমার টিএম ভ্যালু বা মেল্টিং টেম্পারেচারটা খুব কাছাকাছি থাকে। কেন না, আমাদের একটা থাম রুল ফলো করতে হবে, সেটা হচ্ছে যে আমি যখন একটা পিসিআর রিয়াকশন কন্ডাক্ট করব, আমাকে এইটা মাথায় রাখতে হবে যে আমি অ্যানিলিং টেম্পারেচারটা কিভাবে সেট করব। ওয়েল, আমার যে প্রাইমার গুলো আছে, ঠিক আছে, সেই প্রাইমারের যে টিএম বা মেল্টিং টেম্পারেচার, তার থেকে আমি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, এখানে 5 ডিগ্রি লেখা আছে, কিন্তু ইউজুয়ালি তার থেকে আমি 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি কম রাখবো গিয়ে হচ্ছে আমার অ্যানিলিং টেম্পারেচারটা। তাহলে একটা কথার কথা বলছি, যে আমার একটা প্রাইমারের মেল্টিং টেম্পারেচার 57, অন্য প্রাইমারটা ফরওয়ার্ড প্রাইমারের মেল্টিং টেম্পারেচার 57 ডিগ্রি, রিভার্স প্রাইমারের মেল্টিং টেম্পারেচার 56 ডিগ্রি। সেক্ষেত্রে আমি 51 ডিগ্রি, 56 থেকে 5 কম, যেটা লোয়ার সেটার থেকে 5 কম, 51 ডিগ্রি আমি রাখবো গিয়ে হচ্ছে আমার অ্যানিলিং টেম্পারেচার। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে যাবে, যে যদি দুটো প্রাইমার ফরওয়ার্ড এবং রিভার্স প্রাইমারের মেল্টিং টেম্পারেচারে অনেক পার্থক্য হয়, যেমনি আমার ফরওয়ার্ড প্রাইমারের মেল্টিং টেম্পারেচার হচ্ছে গিয়ে 60 ডিগ্রি, রিভার্স প্রাইমারের মেল্টিং টেম্পারেচার হচ্ছে 51 ডিগ্রি, তাহলে এবারে তুমি অ্যানিলিং টেম্পারেচার কত রাখবে? তুমি যদি 60-এর থেকে 55 রাখো, তাহলে যেটার 51 ডিগ্রি মেল্টিং টেম্পারেচার, সেটা তো ডিএনএ বাইন্ডই করবে না, তাই না? মানে ইট হ্যাজ টু বি লেস দ্যান 51। তাহলে তোমাকে আরো মেল্টিং টেম্পার এই অ্যানিলিং টেম্পারেচার আরো কম রাখতে হবে। অ্যানিলিং টেম্পারেচার এবার যদি তুমি 46 রাখো, 51 থেকে 5 ডিগ্রি কমিয়ে, তখন আবার সমস্যা হচ্ছে যে 51 ডিগ্রিটা বাইন্ড করবে, কিন্তু 60 ডিগ্রি যেটা আছে সেটা ভুলভাল বাইন্ড করে যাবে, নন স্পেসিফিক্যালি বাইন্ড করে যাবে। কারণ
আমাকে একটু টেম্পারেচার স্ট্রিনজেন্সি রাখতে হবে, যা আমার মেল্টিং টেম্পারেচার তার থেকে আমি 5 ডিগ্রি কম রাখলাম। কিন্তু আমি যদি 46 রাখি সেটা 14 ডিগ্রি কম হয়ে যাচ্ছে 4 ডিগ্রি থেকে। তখন কিন্তু ফরওয়ার্ড প্রাইমারটা ডিএনএ এর এদিক ওদিক সেদিক বাইন্ড করে যাবে। দিস ইজ নোন অ্যাজ নন স্পেসিফিক বাইন্ডিং, হুইচ ইজ ভেরি ব্যাড। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে প্রাইমারটা এমন ভাবে ডিজাইন করতে হবে যে ফরওয়ার্ড প্রাইমার আর রিভার্স প্রাইমারের মোটামুটি আমি মেল্টিং টেম্পারেচারটা কাছাকাছি রাখবো। তোমরা বলবে স্যার এটা তো আপনি অত্যন্ত একটা বোকা বোকা কথা বলছেন, যে কি করে করবেন এটা? কারণ আপনার তো ফরওয়ার্ড প্রাইমারটা ডিপেন্ড করবে আপনার জিনের শুরুটা কোথায়, আর রিভার্স প্রাইমারটা ডিপেন্ড করবে জিনের শেষটা কোথায়। তাহলে সেখানে যা এটিজিসি থাকবে সেটাই আপনার প্রাইমারে থাকবে। সিমিলারলি হোমোলজি প্রাইমারের মধ্যে বা দুটো প্রাইমারের মধ্যে এগুলোও তো আপনার হাতে নেই। ওয়েল, আমার হাতে সবই আছে। আমি তাহলে কি করব, জিনটার একটু আগের থেকে প্রাইমার নেব, বা জিনটার একটু শেষের এদিক থেকে প্রাইমার নেব। মোদ্দা কথা, প্রাইমারে কত বেস পেয়ার থাকবে এবং সেটার আগে পরেটা আমি নিজে কন্ট্রোল করতে পারি। কিছু এক্সট্রা, ধরো মেল্টিং টেম্পারেচার কারুর 51, তার মধ্যে আমি দুটো জিআরটি ঢুকিয়ে দিলাম, দেখলে টেম্পারেচারটা 58 হয়ে গেল, দেন ইটস ফাইন। একটা 60, একটা 58। আমি এটাই বলতে চাইছি, তোমরা যখন প্রাইমার ডিজাইন শিখবে, প্রাইমার সিকোয়েন্স এবং প্রাইমার রিজিয়নকে কিন্তু modify করা যায় to see that the melting temperatures are quite same, so that we can determine a compatible annealing temperature, as well as this complementarity or intra or interprimer homology is negative. Okay, আচ্ছা, এখানে কিছু আইডিয়াল জিনিস দেয়া আছে। প্রাইমার শুড বি 17 to 30 বেস পেয়ার, মোটামুটি একটা জিসি কন্টেন্ট 50% আইডিয়াল। প্রাইমারের সিগনিফিকেন্ট সেকেন্ডারি স্ট্রাকচার একদমই থাকা ডিজায়ারেবল নয়, তাহলে সে কখনোই টেমপ্লেট ডিএনএ কে বাইন্ড করতে পারবে না। দুটো প্রাইমারের মধ্যে কোনো হোমোলজি থাকবে না, স্পেসিফিক্যালি আর প্রিপ্রাইমেন্ট। মেল্টিং টেম্পারেচার কাছাকাছি থাকতে হবে। হ্যাঁ, আর যত বেশি মেল্টিং টেম্পারেচার হবে তত কিন্তু বেশি স্পেসিফিক হবে। ওই যে বললাম না, 60 ডিগ্রি খুব স্পেসিফিক, কিন্তু সেটাকে যদি আমি 46 ডিগ্রিতে অ্যানিল করতে যাই, খুব নন স্পেসিফিক হয়ে যাবে। এইবার আমি তোমাদের একটা প্রশ্ন করছি, আচ্ছা রক্তিম তোমাদেরকে ওই পেপারটা দিয়েছে, আমি সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিসের উপর একটা পেপার তোমাদের দিয়েছিলাম, ডিড রক্তিম প্রোভাইড ইউ দ্যাট পেপার, রিসার্চ আর্টিকেল, রুদ্রজিৎ? স্যার ওটা সায়ন বলছিল নেবে, এখন নিয়েছি কিনা সেটা দেখা হয়নি, ড্রাইভে দেখতে হবে। আচ্ছা, সেইটা পেপারটা যদি তুমি পড়ে থাকো, হ্যাঁ, তো এই উইকে কিন্তু আমাকে দেওয়ার চেষ্টা করবে তোমরা যা যা পেয়েছো ওদের থেকে, ঠিক আছে? মানে ট্রাই টু সেন্ড মি বাই হোয়াটসঅ্যাপ অ্যান্ড হোয়াট এভার, হোয়াটসঅ্যাপই পাঠিয়ে দিও আমাকে, আর কিছুর দরকার নেই। তো সেইখানে তাহলে আমি সেই অনুযায়ী আমার নেক্সট উইকে স্লাইডস গুলো বানাবো। আমার সেই পেপারটা যদি তোমরা একটু পড়ে থাকো, যেটা আমরা এসডিএম এর জন্য দিয়েছিলাম, সেখানে কিন্তু আছে যে একটা র্যান্ডম মিউটাজেনেসিস যদি আমি করতে চাই ডিএনএ এর মধ্যে, a very easy policy is to vary, হ্যাঁ, the magnesium concentration। আমার আইডিয়াল, আমরা জানি যে ম্যাগনেসিয়ামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর পিসিআর। কেন ইম্পর্টেন্ট সুপর্ণা? ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম, হ্যাঁ বলো, ম্যাগনেসিয়াম কেন লাগছে? পারবো না স্যার। কেউ পারবে? কি রে, কি সৌরদীপ, রুদ্রজিৎ সবাই তো আছো, শুভঙ্কর, ম্যাগনেসিয়াম কিসের জন্য লাগে পিসিআর এ কেউ জানে না? ডিএনটিভি কে অ্যাড করার জন্য, তো এমনি এমনি রেপ্লিকেশনে তো ডিএনটিভি কে অ্যাড করার জন্য ম্যাগনেসিয়ামটা ব্যবহার করা হয়, তাহলে পিসিআর এ কি ম্যাগনেসিয়ামটা সেই কি? ক্ষেত্রের জন্য আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন। হ্যাঁ, সেটা কি কাজে লাগে? ডিএনটিপি কে অ্যাড করার জন্য তো পিসিআর এর সবকিছুর উদ্দেশ্যই হচ্ছে একটা, সেটা হচ্ছে ডিএনটিপি কে অ্যাড করা। কেউ জানো না? তোমাদের রেপ্লিকেশন কে পড়িয়েছেন তো ম্যাডাম নিশ্চয়ই। আরে ম্যাগনেসিয়াম ইজ আ কোফ্যাক্টর অফ ডিএনএ পলিমারেজ রে বাবা। পলিমারেজ এনজাইমটা কাজ করবে কি করে ম্যাগনেসিয়াম ছাড়া? ম্যাগনেসিয়াম তো লাগবেই। ওকে, তো সেই ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশনটা যদি অতিরিক্ত হয়ে যায়, তখন কিন্তু ডিএনএ পলিমারেজ নন স্পেসিফিক্যালি বেস পেয়ার ইনকর্পোরেট করতে শুরু করে। তো দিস ইজ আ প্রসেস অফ ইনডিউসিং র্যান্ডম মিউটাজেনেসিস। তাহলে ম্যাগনেসিয়াম কনসেন্ট্রেশনকে কিন্তু আমার 1.5 to 2 মিলিমোলারের মধ্যেই রাখতে হবে। ঠিক আছে,
এইবারে হচ্ছে যে পলিমারেজটা আমরা পিসিআর এ ইউজ করে থাকি সেটা হচ্ছে থার্মোস্টেবল ট্যাগ পলিমারেজ, ঠিক আছে। থার্মাস অ্যাকুয়াটিকা, এটা একটি ব্যাকটেরিয়া, মানে তুমি ওই যে হট স্প্রিংস যেখানে আছে, ঠিক আছে, হট স্প্রিংস মানে ওই ভলক্যানো যেখান থেকে বেরোয় আর কি, ওইসব জায়গায় পাওয়া যায়। তো এরা অত্যন্ত হাই টেম্পারেচারে আর কি বাঁচতে পারে, তাই জন্য এদের এনজাইমস গুলো থার্মোস্টেবল। হুম। এবং 94 ডিগ্রিতেও কিন্তু এর কিছু অসুবিধা হয় না, মানে তুমি যে টেম্পারেচারে ডিনেচারেশন করছো সেই টেম্পারেচারেও দেখা যায় যে এই ট্যাগ পলিমারেজটা কিন্তু একেবারে ঠিকঠাক কাজ করছে এবং এর কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। এবং এটির অপটিমাল টেম্পারেচার, মানে যে টেম্পারেচারে এটি সিনথেসিস করতে পারছে সেটা হচ্ছে 72 ডিগ্রি। কিন্তু এইটার সমস্যাটা হচ্ছে যে এটার কোনো প্রুফ রিডিং অ্যাক্টিভিটি নেই। এবং 2 × 10⁴, এটা 104 না, এটা 10⁴ হবে বেসেস, মানে প্রত্যেক 20,000 বেসের মধ্যে এটা কিন্তু একটা করে এরার ঢোকায়, তাহলে ফিডেলিটিটা একটু কিন্তু কম। বাট হ্যাভিং সেড দ্যাট, দ্যাটস নট আ হিউজ প্রবলেম। 20,000 বেস আমরা হার্ডলি 1,000 বেসের জিন বা 2,000 বেসের জিন অ্যাম্পলিফাই করে থাকি, সেক্ষেত্রে 20,000 বেসে এর একটা এরার ঢোকালে সেটা আমাদের কোনো অসুবিধার ব্যাপার নয়। বাট হ্যাভিং নিউয়ার পলিমারেজের তাদের ফিডেলিটি অনেক হাই, এরার রেট অনেক কম। এরকম কিছু পলিমারেজ আমি তোমাদের বলছিলাম, ভেন্ট পলিমারেজ বা পিএফইউ পলিমারেজ, পাইরোকপ্টার ফিউরিওসা, ঠিক আছে, পিএফইউ পলিমারেজ, ভেন্ট পলিমারেজ ইত্যাদি ব্যবহার করা হয় ফর পিসিআর রিঅ্যাকশন। আজকাল আমাদের ল্যাবে সবই আছে। এইবার আমরা একটু একটু বেসিকটা দেখে নিই, একটা পিসিআর সাইকেলের বেসিকটা। প্রথমে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো, কার্সারটাকে ফলো করো। হ্যাঁ, 94 ডিগ্রিতে 5 মিনিট রাখা হয়। এই যে দুটো গ্যাপ দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু সাইক্লিং হয়। এই যে 94-এ 30 সেকেন্ড, 55-এ 30 সেকেন্ড এবং 72-তে 30 সেকেন্ড, এটা আমি 30 বা 35টা সাইকেল করব। ওকে, প্রথম যে 94-এ 5 মিনিট এটা আমি একবার রাখবো, লাস্ট যে 72-তে 7 মিনিট এটাও আমি একবার রাখবো। কেন এই 94-এ 5 মিনিটটা রাখা, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা হচ্ছে যে 94 ডিগ্রিজে 5 মিনিটস আমার রাখার উদ্দেশ্য, দিস ইজ কল্ড আ হট স্টার্ট। হট স্টার্ট কথাটার মানে হচ্ছে যে যেখানে যত টেমপ্লেট ডিএনএ মলিকিউল আছে 94 ডিগ্রিজে 5 মিনিট রেখে আমি পুরো মলিকিউলটাকে কমপ্লিটলি ডিনেচার করে নিলাম। বিকজ 94 ডিগ্রিতে 30 সেকেন্ডসে তোমার একটা কমপ্লিট টেমপ্লেট পুরোপুরি ডিনেচার নাও হতে পারে। এবং দেখো এই সাইকেলের মধ্যে কিন্তু পুরোপুরি রিনেচার হওয়া, আবার বলছি এই সাইকেলের মধ্যে কিন্তু পুরোপুরি রিনেচার হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন কম? না, এতটা হাই টেম্পারেচার 94, 55, 72 দিস আর হাই টেম্পারেচার। তো 72-র পরে আবারও 94-এ যাচ্ছে, পুরোপুরি ছেড়ে যাচ্ছে। কিন্তু প্রথমে কিন্তু ডিএনএটা 37 ডিগ্রিতে ছিল, তাহলে সেটাকে পুরোপুরি টেমপ্লেট ডিএনএ কে খোলার জন্য আমাদের কিন্তু এটাকে 94-এ 5 মিনিট রাখতে হবে, এটা একবার শুরুতে। তারপরে এই সাইকেলটা চললো 30 বার এবং 72 ডিগ্রিতে এক্সটেনশন কমপ্লিট হয়ে গেল 30তম সাইকেলে। তারপরে পিসিআর ওভার, এবার আমি 7 মিনিট রেখে দেবো এটাকে 70-তে। দিস সাইকেল, এইটাকে যদি হট স্টার্ট বলি, এই পার্টিকুলার জায়গাটাকে আমার বলা হয় যে হচ্ছে ফাইনাল এক্সটেনশন। ফাইনাল এক্সটেনশন মানে এই 72 ডিগ্রিতে আমি 7 মিনিট, যদি কোনো পার্টিকুলার ডিএনএ ফ্র্যাগমেন্ট পুরোপুরি এক্সটেন্ডেড না হয়ে থাকে বাই ডিএনএ পলিমারেজ, যদি কোনো পার্টিকুলার ডিএনএ ফ্র্যাগমেন্ট পুরোপুরি এক্সটেন্ডেড না হয়ে থাকে বাই ডিএনএ পলিমারেজ, এই ফাইনাল এক্সটেনশনের সময় কিন্তু সেটাকে আমরা এক্সটেন্ড করে নিচ্ছি। এবং এরপর 4 ডিগ্রি সেলসিয়াসে এটাকে আমি অনন্তকাল রেখে দিচ্ছি, সো দ্যাট ইট স্টেজ এন্ড ইট ডাজন্ট গেট ডিনেচার। এইবার যেটা হচ্ছে যে এক্সটেনশন টাইমটা, অ্যানিলিন ডিনেচারেশন, অ্যানিলিন এর জন্য আমরা মোটামুটি 30 সেকেন্ডই দিই। অ্যানিলিন টেম্পারেচারটা ডিপেন্ড করবে অন দ্য টিএম অফ ইউর ফরওয়ার্ড অ্যান্ড রিভার্স প্রাইমার। কিন্তু এক্সটেনশনটা আমরা কতক্ষণের দেবো? হ্যাঁ, এক্সটেনশনটা কতক্ষণের টাইম দেওয়া উচিত? এক্সটেনশন টাইমটা কতক্ষণের হবে সেটা ডিপেন্ড করবে গিয়ে হচ্ছে প্রোডাক্ট টাইম। ইউজুয়ালি আমরা এটা ভাবি 1 কেবি বা 1000 বেস পেয়ারের একটা জিন যদি আমি অ্যাম্পলিফাই করতে চাই তাহলে 1 মিনিট দেওয়া উচিত। এই 1 মিনিটটা কিন্তু অনেক বেশি। কেন? এখানে একটা জিনিস দেখো,
যে extension time depends upon the product size but about 1 minute per kb, but in fact this is more than is needed. Extension will take place during annealing step, যেটা বলছিলাম যে ও যখন 50 কিংবা 55 ডিগ্রিতে বাইন্ড করছে ডিএনএ কে, দ্যাট ডাজন্ট মিন প্রাইমারটা যে তখন এক্সটেনশন হচ্ছে না, তখনও এক্সটেনশন শুরু হয়ে যাবে। আর ডিউরিং দ্য র্যাম্প টাইম, মানে এই যে যেটা সানবির স্যার প্রশ্ন করেছিল 96 থেকে 50-এ নামলো, 50 থেকে 72-এ উঠছে, এই 50 থেকে 72-এ ওঠা, এই যে বা 55 থেকে 72-এ ওঠা, এই যে র্যাম্প টাইমটা আছে, এই সময়টার মধ্যেও কিন্তু তোমার এক্সটেনশন চলছে। ইউজুয়ালি ট্যাগ পলিমারেজ কিন্তু খুবই ফাস্ট এবং খুবই প্রসেসিভ এনজাইম, তাহলে 1 মিনিট অত্যন্ত বেশি, মানে তোমার পার কেবি বা 1000 বেস পেয়ার ডিএনএ কে প্রসেস এক্সটেন্ড করার জন্য 1 মিনিট অত্যন্ত বেশি টাইম, ইউ ডোন্ট নিড মোর দ্যান দ্যাট। ঠিক আছে, এই অবধি কারুর কোনো প্রশ্ন থাকলে আমাকে প্লিজ বলো, কারণ এরপর আমরা স্যার অ্যানিলিন কেন ইউজ করছে, অন্য কিছু নয় কেন সেটা জিজ্ঞাসা করছি। মানে কি বলো অ্যানিলিন? এই যে অ্যানিলিনটা অ্যানিলিন স্টেপ বলতে স্পেসিফিক্যালি কোনটা বলছে, মানে যেখানে প্রাইমারটা গোটা গিয়ে স্টেপ? স্পেসিফিক্যালি টেমপ্লেট ডিএনএ কে বাইন্ড করছে। অ্যানিলিং স্টেপ মানে হচ্ছে যেখানে প্রাইমারটা গিয়ে স্পেসিফিক্যালি টেমপ্লেট ডিএনএ কে বাইন্ড করছে। অ্যানিল মানে জোড়া, কথাটা জানো তো? অ্যানিল মানে জোড়া, যেখানে প্রাইমারটা আর গিয়ে এটা হলো মেইনলি ওই 55 আর 70 ডিগ্রিজ এর মাঝামাঝি ওই টাইমটাতে হচ্ছে, মানে ওই না, টেম্পারেচার 55 ডিগ্রিতেই হচ্ছে। অ্যানিলিং টেম্পারেচারটা আচ্ছা। কত সেটা ডিপেন্ড করবে যে তোমার মেল্টিং টেম্পারেচার প্রাইমারের কত। যেটা আমি বলছিলাম যে ধরো একটার 60 ডিগ্রি, একটার 59 ডিগ্রি, তাহলে তুমি রাখবে গিয়ে হচ্ছে 54 ডিগ্রি। সবসময় তোমার যে মেল্টিং টেম্পারেচারটা প্রাইমারের তার থেকে 5 ডিগ্রি আমি কম রাখবো, কারণ তার থেকে যদি আমি বেশি রাখি তাহলে তো যেটা হবেই না, অ্যানিল করবেই না প্রাইমার টেম্পারেচার। বুঝতে পারছো? তোমার হ্যাঁ স্যার ঠিক আছে। যে কোনো প্রাইমারের একটা মেল্টিং টেম্পারেচার থাকে, তার থেকে 5 ডিগ্রি টেম্পারেচার কমিয়ে, হ্যাঁ, বা দুটো বলছে দুটো আলাদা, তাহলে যেটার কম আছে ধরো রিভার্স প্রাইমারের কম 59, সেটার থেকে 5 ডিগ্রি কমিয়ে তুমি 30 সেকেন্ড রাখবে, তখন তোমার টেমপ্লেট ডিএনএ তে প্রাইমার গুলো বেঁধে যাবে, এটাকেই বলে অ্যানিলিং। ওকে, আর কারুর কোনো প্রশ্ন? ওকে, নাও লেট আস গো টু সাম স্পেসিফিক ফর্ম অফ পিসিআর। দুটো ইম্পর্টেন্ট আমার পোর্শন পড়ানোর জন্য আমি সেই দুটো তোমাদের পড়বো। ওয়ান ইজ দিস আরটিপিসিআর, হ্যাঁ, মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেড পিসিআর। এখন করোনা আবহে এটার নাম তোমরা সবাই শুনেছো এবং সবাই জানো। হোয়াট ইজ আরটিপিসিআর? ঠিক আছে, তো এই আরটিপিসিআর মানে বাচ্চারা জানে এই করোনার সময় আরটিপিসিআর ব্যাপারটা, করোনা ডিটেক্ট করা হয় আরটিপিসিআর দিয়ে। কিন্তু কিভাবে ডিটেক্ট করা হয়? বেসিক্যালি কোভিড-19 যে মানে ডিজিজটা হচ্ছে SARS-CoV-2 ভাইরাসের এমআরএনএ তোমার কোষের মধ্যে বা তোমার বডি ফ্লুইডে আছে কিনা সেটা ধরার একটা পদ্ধতি। তাহলে কি RT-PCR or reverse transcriptase PCR is used to quantitate the differences in mRNA expression, মানে mRNA expression হচ্ছে কিনা এবং হলে বিভিন্ন সেল টাইপে কত আলাদা হচ্ছে সেই ব্যাপারটা দেখার। লেটস নট গোইং টু দ্যাট, সেটা আমরা যখন জেনোমিক্স প্রোটিওমিক্স পড়বো দেখবো। আপাতত আরটিপিসিআর একটা পদ্ধতি যেটার মাধ্যমে এইটা দেখা যায় যে এমআরএনএ এক্সপ্রেশন হচ্ছে কিনা বা তোমার শরীরের মধ্যে SARS-CoV-2 এটার এমআরএনএ এর এক্সপ্রেশন হয়েছে কিনা। কিভাবে দেখবে না, তুমি তোমার শরীরের থেকে বডি ফ্লুইড নিলে, সেল টিস্যু নিলে, সেখান থেকে পুরো যে আরএনএটা সেটাকে আইসোলেট করে নেবে। কিভাবে করবে? যেভাবে ডিএনএ আইসোলেট করেছিলে ওই রকম কিটের সাহায্যে আরএনএ আইসোলেট করা যায়। করে এইবার ওই আরএনএটাকে তুমি সিডিএনএ তে কনভার্ট করবে। কিভাবে কনভার্ট করবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে তুমি এমআরএনএটাকে সিডিএনএ তে কনভার্ট করবে, এবং এই এমআরএনএটাকে সিডিএনএ তে কনভার্ট করার পরে তারপরে সেই সিডিএনএ স্পেসিফিক প্রাইমার দিয়ে তুমি পিসিআর করছো এবং প্রোডাক্টটা 11 স্কেলে দেখছো। যদি তুমি দেখতে পাও যে তোমার SARS-CoV-2 সেটার এমআরএনএটাকে তুমি টোটাল তোমার কোষের থেকে সম্পূর্ণ এমআরএনএ আইসোলেট করলে এবং পুরোটাকে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের সাহায্যে সিডিএনএ বানিয়ে দিলে, এইবার
তুমি SARS-CoV-2 স্পেসিফিক প্রাইমার দিলে, দিয়ে তুমি পিসিআর করলে, করে তুমি দেখলে যে হ্যাঁ পিসিআর প্রোডাক্ট তৈরি হয়েছে। কিভাবে দেখলে? 11 জেলে দেখলে। তখন তুমি বুঝবে যে না, আমার SARS-CoV-2 স্পেসিফিক প্রাইমার যখন আমি সিডিএন এর এগেনস্টে দিচ্ছি, এখানে সিডিএন এটা টেমপ্লেট ডিএনএ, এবং আমি পিসিআর প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তার মানে নিশ্চয়ই আমার কোষের মধ্যে SARS-CoV-2 এমআরএনএ এক্সপ্রেশন হয়েছে। তার মানে আমি কিন্তু ইনফেক্টেড বাই SARS-CoV-2। ঠিক আছে, ছোট্ট একটা কথা বলি, SARS-CoV-2 ইনফেকশন ইজ জাস্ট এ ডিজিজ। এটা কোনো সামাজিক ব্যাধি নয়, তারা কোনো চুরি চামারি করেনি, ফলে ডোন্ট ট্রিট করোনা পেশেন্টস ইন দ্যাট ম্যানার। এইটুকু আমার রিকোয়েস্ট টু অল মাই স্টুডেন্টস, যে পাড়ায় ঢুকতে দিচ্ছি না, বাড়িতে ঢুকতে দিচ্ছি না, ডোন্ট ডু দিস থিংস উইথ করোনা পেশেন্ট। ইটস জাস্ট এ ডিজিজ, ইট ক্যান হ্যাপেন টু এনিওয়ান। ওকে স্যার, তাহলে র্যাপিড টেস্ট করে কি করে বুঝছে? মানে ওই যে বলছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে সিম্পল তোমার বডি ফ্লুইড থেকে নেওয়া হচ্ছে, গিয়ে হচ্ছে বডি ফ্লুইডটা নেওয়া হচ্ছে, সেখানে করোনার যে অ্যান্টিজেনটা ইউজুয়ালি যে স্পাইক প্রোটিন বা ইত্যাদি ওই ধরনের কোনো প্রোটিন প্রেজেন্ট আছে কিনা সেটা অ্যান্টিবডির সাহায্যে দেখা হচ্ছে। খুব সহজ যে অ্যাগ্লুটিনেশন প্রসেসটা বা এলাইজা পদ্ধতি, সেটা আমরা যেভাবে ব্যবহার করি সেরকম, ওটা 10 মিনিটে দেখা যায়। তোমার ব্লাড গ্রুপ কি দেখতে তোমার কতক্ষণ লেগেছিল? 10-15 মিনিট? কিন্তু ওটা দিয়ে কি শিওর হওয়া যায়? মানে না, ওরকম ওটা অনেক দিয়ে অ্যান্টিজেন তো 100% শিওর হওয়া যায় না। অনেক অ্যান্টিজেনই তো প্রেজেন্ট থাকতে বলতে এই ব্যাপারটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এটা সেরো সার্ভে করে একটা জিনিস দেখা গেছে, সেই জিনিসটা হচ্ছে যে SARS-CoV-2 কোনো নতুন চায়নার ল্যাবে তৈরি করা ভাইরাস নয়। দিস ইজ আ ভেরি কমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এবং অনেক এমন পপুলেশন আছে যারা কোনোদিনও SARS-CoV-2 তে এক্সপোজড হয়নি, ঠিক আছে, কিন্তু তাদের মধ্যেও কিন্তু ওই অ্যান্টিজেনটা পাওয়া গেছে। তার মানে তাদের অন্যান্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফেক্ট করেছিল, কিন্তু তাদের মধ্যে SARS-CoV-2 স্পেসিফিক অ্যান্টিজেন পাওয়া গেছে। ফলে এখানে অনেক সময় তুমি ফলস পজিটিভ রেজাল্ট পেতে পারো। হয়তো তোমার আগে কোনো ইনফ্লুয়েঞ্জা হয়েছিল, কিন্তু তোমার দেখা যাচ্ছে SARS-CoV-2 অ্যান্টিজেন আছে। আর সব থেকে যেটা হচ্ছে ফলস নেগেটিভ রেজাল্ট প্রচুর আছে, যে তোমার সিমটম আছে কিন্তু অ্যান্টিজেন টেস্টে দেখা যাচ্ছে নেগেটিভ। কেন? না, তোমার অ্যান্টিজেন গুলো ডিগ্রেড হয়ে যাচ্ছে, তো তখন আরটিপিসিআর দিয়ে তোমাকে কনফার্ম করতে হবে। ডেফিনেটলি র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা কোনো টেস্ট নয়, কনফার্মেটরি টেস্ট নয়। তোমার যদি সিমটম থাকে প্লাস ওটাই পজিটিভ, তার মানে তোমার SARS-CoV-2 হয়েছে, এই মানে করোনা হয়েছে, কোভিড-19 হয়েছে। বাট তোমার সিমটম আছে কিন্তু অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ, দেন ইউ হ্যাভ টু গো ফর দ্যাট। তাহলে আমি সেটাই ভাবছি যে এতগুলো কি টেস্ট করা হচ্ছে ওইভাবে, মানে না র্যাপিড টেস্ট করা হচ্ছে, কি জানি কি করে দেখো, মানুষকে বলছে র্যাপিড টেস্ট ইজ আ গুড প্রসেস। এখন যে লেভেলে করোনা চলে গেছে, তাতে ইনফেকশাস পপুলেশনকে আলাদা করার জন্য র্যাপিড টেস্ট ইজ আ গুড প্রসেস। বাট হ্যাভিং সেড দ্যাট, তোমার পুরো সিমটম আছে, র্যাপিড টেস্ট নেগেটিভ দেখাচ্ছে, তখন কিন্তু ইউ হ্যাভ টু গো ফর দ্য আরটিপিসিআর। ইট ইজ লাইক যে তোমার কাছে কোনো ওষুধ নেই, হ্যাঁ, তোমার ইনডাইজেশন হয়েছে, তা কি হবে? তোমাকে যা আছে বাড়িতে, জোয়ান টোয়ান ইত্যাদি এইগুলো খেতে হবে। বাট ইজ ইট অ্যাজ এফেক্টিভ অ্যাজ আ মেডিসিন লাইক এনজাইম বা ওষুধ? তা না। তো ওটাই ব্যাপার, যে তোমার যখন এত এমার্জেন্সি, যে আরটিপিসিআর তো বুঝতে পারছো টোটাল প্রসেসটা কিন্তু অনেকটা প্রসেস। এটা 2-3 দিন লেগে যাবে, একটা আরএনএ এক্সট্রাক্ট করতে 5-6 ঘন্টা লাগবে, তারপরে সেটাকে তুমি সিডিএনএ তে কনভার্ট করবে, তারপরে তুমি পিসিআর রান করবে, তারপর তুমি জেল রান করবে। তো এটা একটা 2-3 দিনের প্রসেস, কিন্তু সেখানে ওই প্রসেসটা 8 ঘন্টায় হয়ে যাচ্ছে। ওকে, তাই আমি ভাবছি যে এত টাইম লাগে এক একটা টেস্ট করতে, আর কিভাবে মানুষ পজিটিভ সেটা বলে দেয় এত তাড়াতাড়ি। আমাদের এখানে তো তাই করে। আচ্ছা, মানে তোমার একদিন স্যাম্পল না, সেটার এফেক্টিভিটি যে নেই একদম তা নয়। এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অনেক আগে শুরু করা উচিত ছিল, ওয়েস্ট বেঙ্গলে অনেক লেট করে ফেলেছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করতে। যদি তোকে এই কতক্ষণ টাইম বাকি আছে কেউ দেখতে পাচ্ছ? আর মানে এর পরেরটা একটা অনেকটাই বড় সেশন। যাই হোক, লেট আস স্টার্ট। এবারে আমি এই জিনিসটা বলি, সেটা হচ্ছে যে দেয়ার আর সাম লিমিটেশনস অফ ট্র্যাডিশনাল পিসিআর। আমাকে কেউ বলতে পারবে যে একটা ধরো 30টা সাইকেলের আমি পিসিআর চালাচ্ছি, তাহলে আমি মোটামুটি কতগুলো ডিএনএ মলিকিউল পেতে পারি আফটার রানিং আ 30 সাইকেল অফ পিসিআর? রুদ্রজিৎ?
হ্যাঁ স্যার। এনি আইডিয়া? হ্যাঁ, না স্যার। স্যার 20টা মতন। 20টা। তোমার প্রথম না না, অনেক সাইকেলে বেশি হবে। দুটো তৈরি হলো, দ্বিতীয় সাইকেলে 4টে 7টা। তৈরি হলো, প্রথম হ্যাঁ সাইকেলে স্যার, দুটো দ্বিতীয় তৈরি, আরে সাইকেল। আমি বলি, প্রথম সাইকেলে দুটো তৈরি হলো, দ্বিতীয় সাইকেলে 4টে হলো, তৃতীয় সাইকেলে 8টা হলো, তারপরে সাইকেলে 16টা হলো, 5 নম্বর সাইকেলে 32টা হলো, হচ্ছে তো? 6 নম্বর সাইকেলে 64টা হলো, হচ্ছে? ডাবল হচ্ছে তো প্রতি সাইকেলে, ভুল বলছি? 60খানা হবে স্যার। 64টা তো 6টা সাইকেলেই হয়ে গেল। তাহলে হ্যাঁ। এটার উত্তর হবে 2 টু ও দি পাওয়ার 30। প্রথম সাইকেলে দুটো ডিএনএ, তারপরের সাইকেলে 4টে ডিএনএ, তারপরের সাইকেলে 8টা ডিএনএ, তারপরেরটায় 16টা, তাই তো? তাহলে এটার আনসারটা কি হ্যাঁ হবে? স্যার, আমি ওই হিসাবটা করলাম, মানে ওই যে আপনি ওই স্লাইডটা দেখালেন যে ফুল হ্যাঁ, ফ্লেজ আমাদের মানে যে ডিএনএটা পাচ্ছে সেটা সাইকেল 3-এ পাচ্ছি, মানে সাইকেল, এটাকে যেটা সায়নকে কোশ্চেন করলেন। হ্যাঁ, এইখানে দেখো, এখানে তো সাইকেল 2 হ্যাঁ, এর পর হচ্ছে সাইকেল 3-এ যাচ্ছি যখন সাইকেল 4টে, সাইকেল 3-এ 3 কমপ্লিট হওয়ার পর 8টা, সাইকেল 4 কমপ্লিট হওয়ার পর 16টা। বুঝতে পারছো তো? 1 2 3 4, এখানে 1 2 হ্যাঁ 3 স্যার। 4 5 6 7 8, সাইকেল 4 কমপ্লিট হওয়ার পর 16টা। এরকম আমি যদি 30টা সাইকেল দেখি তাহলে কতগুলো ডিএনএ থাকবে? 2 টু দি পাওয়ার 30। ওকে, but usually you won't get 2 to the power 30 DNA molecules. Why? Because there are some limiting factors. হ্যাঁ, মানে একটা সার্টেন 2 to the power 30, that's a huge number. কত ক্যালকুলেট করে বলবে আমায় সুপর্ণা? 2 to the power 30 একটা হিউজ নাম্বার, কিন্তু অতগুলো আমরা পাই না, কারণ লাইক ব্যাকটেরিয়াল গ্রোথ কার্ভ আর এনিথিং এলস, আমাদের কিন্তু একটা চলে আসে লিমিটেশন আফটার সার্টেন স্টেজেস। কি? প্রথম একটা এক্সপোনেনশিয়াল স্টেজ হয় যেখানে এক্সাক্ট ডাবলিং অফ প্রোডাক্ট, মানে 2 4 8 10 ইত্যাদি। তারপর একটা লিনিয়ার ফেজ হয়, ঠিক আছে? এইটা দেখো এক্সপোনেনশিয়াল ফেজ। এখানে যদি আমি লগ অফ ডিএনএ প্রডিউস, এখানে নাম্বার অফ সাইকেলস দেখি, তাহলে এক্সপোনেনশিয়াল ফেজে সেটা একটা স্ট্রেট লাইন কার্ভ হবে। এখানে যেহেতু লগ নিচ্ছি, বুঝতে পারলে না? মানে 2 টু দি পাওয়ার 30 কিভাবে ক্যালকুলেট করা হয়? ইউ ক্যালকুলেট 30 ইন্টু লগ 2, ঠিক আছে? নিয়ে সেটার অ্যান্টি লগ করে দেবে। দিস ইজ হাউ ইউ ক্যালকুলেট, রাইট? 2 টু দি পাওয়ার 30 নিয়ে আমি সেটা লগ নিলাম, তাহলে কি হলো? 30 ইন্টু লগ 2 পেলাম, এবার সেটার অ্যান্টি লগ করে দেবে, তুমি সংখ্যাটা পেয়ে যাবে। তো এখানে যদি লগ অফ ডিএনএ নিয়ে এখানে যদি নাম্বার অফ সাইকেলস নিই, তখন আমার কি হচ্ছে? এই জায়গাটায় লিনিয়ার, মানে এখানে 2 4 8 এই হিসেবে বাড়ছে। কিন্তু এক্সপোনেনশিয়াল ফেজের পরে তোমার চলে আসছে গিয়ে হচ্ছে একটা লিনিয়ার ফেজ, সেখানে কিন্তু আস্তে আস্তে রিয়াকশনটা ইয়ে হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। কেন? যে ডিএনটিপি ছিল ইত্যাদি এইগুলো কিন্তু আস্তে আস্তে কনজিউম হয়ে যাচ্ছে, যে ডিএনটিপিটা ছিল, এবং ট্যাগ পলিমারেজও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে প্ল্যাটিউ রিজিয়ন, সেখানে রিয়াকশন স্টপ হয়ে গেছে, আর তুমি এক্সট্রা কোনো প্রোডাক্ট পাবে না। তো এইরকম কিছু ফেজেস থাকে একটা পিসিআর রিয়াকশন। এইবার ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা পিসিআর আলটিমেটলি উঠেছে কিনা সেটা দেখবে কি করে? সেটা দেখার পদ্ধতি হচ্ছে যে তুমি পিসিআর প্রোডাক্টটাকে জেলে রান করবে, 11 জেলে রান করবে। এবার ধরো তুমি একটা 1 কেবি জিনকে অ্যাম্পলিফাই করেছো, তাহলে তুমি যখন ডিএনএ ল্যাডার রান করছো, তখন 1 কেবি ল্যাডারের পাশে যদি কোনো পিসিআর প্রোডাক্ট পাও, তার মানে তোমার পিসিআরটা ঠিকঠাক উঠেছে। দ্য পয়েন্ট ইজ হাউ ডু ইউ সি? তুমি জেলটাকে স্টেন করছো ইউজিং ইথিডিয়াম ব্রোমাইড, যেটা তোমরা হয়তো করে উঠছো, আর তুমি সেটাকে তারপরে কি করছো না ইউভিতে এক্সপোজ করছো। তাহলে এইভাবে দ্য স্ট্রেংথ অফ ট্র্যাডিশনাল পিসিআর ইজ ইউ ক্যান ডিটেক্ট দ্য প্রোডাক্ট, বাট তুমি কি কোয়ান্টিটেট করতে পারছো? মানে কত গ্রাম বা কত নাম্বার অফ মলিকিউলস অফ প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা কিন্তু এই ধরনের পিসিআর রিয়াকশনের মাধ্যমে জানা যায় না। তাহলে সেই জিনিসটাকে কোয়ান্টিটেট, কারণ ইথিডিয়াম ব্রোমাইড শুধু তোমাকে এইটুকু দেখাবে জেলের মধ্যে যে তোমার পিসিআর প্রোডাক্টটা তৈরি হয়েছে। ইভেন আমি যথেষ্ট অভিজ্ঞ, স্টিল আমি একটা আন্দাজ বলতে পারবো
যে জেলে ব্যান্ডটা দেখে যে মোটামুটি এত ন্যানোগ্রাম বা এত মাইক্রোগ্রাম ডিএনএ আছে। এক্সাক্ট কতটা ডিএনএ আছে বা মলিকিউলস আছে সেটা কিন্তু ডিটেক্ট করা যায় না। ওকে, তো সেইটা ডিটেক্ট করতে গেলে what do we have to do? We have to use some other method and that is known as real time PCR. এবার আজকে এই রিয়েল টাইম পিসিআরটা পড়ানোর সময় নেই, আমরা কালকে সকালবেলা রিয়েল টাইম পিসিআরটা পড়বো, আর একটু ট্রিপ্টোফ্যান ওপেরানো যদি সম্ভব হয় তো সেটা পড়বো। সো টুডে উই এন্ড হিয়ার। কারুর যদি পুরো সেশনের থেকে কোনো কোয়েশ্চেন থাকে কাইন্ডলি লেট মি নো। I am now stopping the screen share. হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন আছে এই অবধি থেকে? কালকে আমরা দেখবো কোয়ান্টিফিকেশন। ওই সাইকেলটা স্যার একবার বুঝিয়ে দেন না, বুঝতে পারিনি। সেই যেখানে আচ্ছা। যে গ্রাফের মতন করে যে দিয়েছিলেন না, যে 96 সেন্টিগ্রেডে 5 মিনিট, ওই জায়গাটা বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তোমাকে আমি বলে দিচ্ছি, দেখো তোমার প্রথমে পিসিআর রিঅ্যাকশনটা শুরু করার আগে তুমি যে যত টেমপ্লেট ডিএনএ আছে পুরো টেমপ্লেট ডিএনএটাকে আলাদা করতে চাও, তাই জন্য তুমি 5 মিনিট ওটাকে 94 বা 96 ডিগ্রি সেলসিয়াসে রেখে দিও। এইটাকে বলে হট স্টার্ট। এইবারে তোমাকে 30টা সাইকেল কন্টিনিউ করতে হবে। কি না, 94 ডিগ্রিজে 30 সেকেন্ড, 55 এ 30 সেকেন্ড, 72 তে 1 মিনিট বা 30 সেকেন্ড, এইরকম 30 বার হবে। বোঝা যাচ্ছে শুভঙ্কর? হ্যাঁ, এরকম 30 বার হবে, তাতে তোমার 30টা সাইকেল অ্যাম্প্লিফিকেশন হয়ে গেল। এই অ্যাম্প্লিফিকেশনটা পুরো কমপ্লিট হওয়ার পর তুমি কমপ্লিট হয়ে গেল 30টা সাইকেল, তাহলে 5 মিনিট 94 এ তুমি একবারই রেখেছিলে, তারপর 94, 55, 72, 94, 55, 72, 94, 55, 72, এরকম তুমি 30টা সাইকেল করবে। হয়ে গেল ওভার। তারপরে সব 30টা সাইকেল হওয়ার পরে অ্যাডিশনালি তুমি 72 ডিগ্রিতে 7 মিনিট রাখবে। কেন না, কোনো প্রোডাক্ট যদি প্রপারলি এক্সটেন্ডেড না হয়ে থাকে তাহলে সেই প্রোডাক্ট গুলো এবার 72 ডিগ্রিতে পিসিআর প্রোডাক্ট গুলো এক্সটেন্ডেড হয়ে যাবে বাই ট্যাগ ডিএনএ পলিমারেজ। এটাকে বলে ফাইনাল এক্সটেনশন। হট স্টার্ট 30 সাইকেলস অফ 94, 55, 72 ফাইনাল এক্সটেনশন। তারপরে তুমি 4 ডিগ্রিতে রেখে দিলে তোমার এই প্রোডাক্টটাকে। ওকে, হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে। সো টুডে উই এন্ড হিয়ার। আমি অডিও গুলো দিয়ে দিচ্ছি and yeah, tomorrow we'll meet again at 10. ও না, কালকে 10 এ হবে না, কালকে 9। ওকে, এটা একটু গ্রুপে দিয়ে দিও, তোমাদের কাউকে, শুভঙ্করকে দায়িত্ব দিলাম। কালকে 9 এ হবে, কারণ কালকে দেবজানী ম্যাডামও 11 থেকে ইয়ে হয়ে যাবেন। 9 এও কি হবে, 8:30, কালকে 8:30 করো। ওকে, কালকে 8:30 তে we will meet at 8:30 tomorrow. Fine. ওকে, ওকে স্যার। we end here. একটু গ্রুপে বলে দিও ওটা, কালকে 8:30 মর্নিং এ আমরা মিট করব। Let's end here.